আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। একদিনেই গৌতম আদানির সম্পদমূল্য কমল $570 কোটি। পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী হামলায় নিহত ৫। আলোচনার মধ্যেই ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার। চীনের উপর আর আধিপত্য নয়, ভারসাম্য চায় যুক্তরাষ্ট্র। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। একদিনেই গৌতম আদানির সম্পদমূল্য কমল $570 কোটি। ভারতের সপ্তাহের শেষ কার্যদিবসে আদানি গোষ্ঠীর কোম্পানিগুলোর বাজর মূলধন কমেছে 12.5 বিলিয়ন বা $1,250 কোটি বা 1,01,000 কোটি রুপির বেশি। এই ঘটনার জেরে একদিনে গৌতম আদানির সম্পদ মূল্য কমেছে 5.7 বিলিয়ন বা $570 কোটি। ফোর্বস ম্যাগাজিনের ধনীদের তালিকায় তার অবস্থান এখন 30তম। তবে 2023 সালের মতো এবার অবশ্য এতে হিন্ডেনবার্গের সংশ্লিষ্টতা নেই। বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, সম্প্রতি ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এসইসি কর্তৃপক্ষ গৌতম আদানি ও সাগর আদানিকে জালিয়াতি ও ঘুষ দেওয়ার পরিকল্পনার অভিযোগে সরাসরি ইমেল করে সমন পাঠানোর অনুমতি চেয়ে মার্কিন আদালতের কাছে আবেদন করেছেন। 2024 সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ আদানি গ্রুপের কয়েকজন নির্বাহীর বিরুদ্ধে অভিযোগ তোলে আদানি গ্রিনের উৎপাদিত বিদ্যুৎ কেনার ব্যবস্থা করতে ভারতীয় কর্মচারীদের ঘুষ দেওয়ার পরিকল্পনায় জড়িত ছিলেন তারা। আদানি গ্রিন আদানি গোষ্ঠীরই একটি কোম্পানি। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এসইসি গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে দেওয়ানি মামলা করে। আদানি পরিবার ও আরও কয়েকজন আসামির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ যে ফৌজদারি মামলা করেছে সেটা তার থেকে আলাদা। আদালতের নথি অনুযায়ী বিচার বিভাগের মামলাটি এখনও চলমান। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী যেসব বিদেশি কোম্পানি মার্কিন বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তারা ব্যবসা পাওয়ার জন্য বিদেশে ঘুষ দিতে পারে না। একই সঙ্গে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে বিনিয়োগ আহ্বান করাও আইনত নিষিদ্ধ। আদানি গ্রিনের শেয়ার যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে লেনদেন না হলেও মার্কিন বিনিয়োগকারীরা বৈশ্বিক ব্রোকারেজ কোম্পানিগুলোর মাধ্যমে আদানি গোষ্ঠীর শেয়ার কিনতে পারেন, যেখানে মার্কিন বিনিয়োগকারীদের স্বার্থ জড়িত মার্কিন আদালত হস্তক্ষেপ করতে পারে। পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী হামলায় নিহত ৫। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান ডিআই খান জেলায় শান্তি কমিটির এক সদস্যের বাসভবনে আত্মঘাতী হামলায় অন্তত ৫ জন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। শুক্রবার ২৩ জানুয়ারি রাতে কুরেশি মোড় এলাকার কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। খাইবার পাখতুনখাওয়ার রেস্কিউ 1122 এর মুখপাত্র বিলাল আহমেদ ফৈজি এক বিবৃতিতে জানান, ঘটনাস্থল থেকে ৫টি মরদেহ এবং ১০ জন আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পাওয়ার পরপরই ৭টি অ্যাম্বুলেন্স, একটি ফায়ার ভেহিকল ও একটি ডিজাস্টার ভেহিকল ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কার্যক্রম চলছে। খবর দ্য ডনের। ডেরা ইসমাইল খান জেলার পুলিশ সুপার ডিপিও সাজ্জাদ আহমেদ সাহেবজাদা হতাহতের সংখ্যা নিশ্চিত করে জানান, শান্তি কমিটির নেতা নূর আলম মেহসুদের বাসভবনে হামলাটি ঘটে। ওই সময় সেখানে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। বিস্ফোরণটি একটি আত্মঘাতী হামলা ছিল। ঘটনার পর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রাদেশিক পুলিশ মহাপরিদর্শকের কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে ঘটনার তদন্ত করে দায়ীদের চিহ্নিত করার নির্দেশ দেন। এর আগে চলতি মাসের শুরুতে খাইবার পাখতুনখাওয়ার বান্নু জেলায় সশস্ত্র হামলায় শান্তি কমিটির ৪ সদস্য নিহত হন। এছাড়া ২০১৫ সালের নভেম্বরে একই জেলার শান্তি কমিটির একটি কার্যালয়ে হামলায় ৭ জন নিহত হয়েছিল। আলোচনার মধ্যেই ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার। সংযুক্ত আরব আমিরাতে যখন যুদ্ধ অবসানের লক্ষ্যে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের ত্রিপক্ষীয় আলোচনা চলছে, ঠিক তখনই ইউক্রেনের ২ বৃহত্তম শহর কিয়েভ ও খার্কিভে ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী।
শনিবার ২৪শে জানুয়ারি ভোরে চালানো এই হামলায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৫ জন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিটস্কো জানিয়েছেন, রাজধানীতে চালানো এই হামলায় একজন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে দিনিপ্রো নদীর ২ তীরের বেশ কিছু এলাকায় অগ্নিকাণ্ড ঘটে, যার ফলে শহরের একাংশে পানি ও তাপ সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কিয়েভ সামরিক প্রশাসন জানিয়েছে, হামলায় একটি চিকিৎসা কেন্দ্রসহ বেশ কিছু বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন বছরের পর এটি কিয়েভে তৃতীয় বড় ধরনের হামলা, যা এমন এক সময় ঘটল যখন তীব্র শীতে -১৩°C তাপমাত্রায় কাঁপছে শহরটি। একই সময়ে রাশিয়ার সীমান্ত সংলগ্ন দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভেও ব্যাপক ড্রোন হামলা চালানো হয়। খার্কিভের মেয়র ইহর তেরেখভ জানিয়েছেন, সেখানে প্রায় ২.৫ ঘণ্টা ধরে চলা হামলায় বাস্তুচ্যুতদের একটি আবাসিক ভবন, একটি হাসপাতাল এবং একটি মাতৃসদন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় শহরটিতে অন্তত ১১ জন আহত হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, আবুধাবিতে যখন শান্তি আলোচনার প্রথম দিন শেষ হয়েছে, ঠিক সেই মুহূর্তে এই হামলা রাশিয়ার কঠোর অবস্থানেরই বহিঃপ্রকাশ। শান্তি আলোচনার টেবিলে বসা সত্ত্বেও রুশ বাহিনী ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও বেসামরিক লক্ষ্যবস্তুকে টার্গেট করা অব্যাহত রেখেছে। চীনের উপর আর আধিপত্য নয়, ভারসাম্য চায় যুক্তরাষ্ট্র। পেন্টাগনের নতুন প্রতিরক্ষা কৌশলে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা অগ্রাধিকারে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। প্রতি ৪ বছর অন্তর প্রকাশিত এই গুরুত্বপূর্ণ নথিতে জানানো হয়েছে, চীন এখন আর ওয়াশিংটনের প্রধান নিরাপত্তা ঝুঁকি নয়। এর পরিবর্তে পেন্টাগন এখন আমেরিকা ফার্স্ট নীতি অনুসরণ করে নিজেদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং পশ্চিম গোলার্ধের সুরক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। শুক্রবার ২৩ জানুয়ারি প্রকাশিত ৩৪ পৃষ্ঠার এই জাতীয় প্রতিরক্ষা কৌশলে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে ওয়াশিংটন আমেরিকানদের প্রকৃত স্বার্থকে উপেক্ষা করে এসেছে। নতুন এই কৌশলে মার্কিন মিত্রদের জন্য একটি সতর্ক বার্তাও দেওয়া হয়েছে। পেন্টাগন স্পষ্ট করেছে যে এখন থেকে মিত্র দেশগুলোকে দেওয়া ওয়াশিংটনের সামরিক সহায়তার পরিমাণ হবে সীমিত। ইউরোপের মতো মিত্রদের পরামর্শ দেওয়া হয়েছে, তাদের জন্য বড় হুমকি কিন্তু আমেরিকার জন্য কম উদ্বেগের এমন বিষয়গুলোতে যেন তারা নিজেরাই নেতৃত্ব দেয়। নথিতে দাবি করা হয়েছে, মিত্র দেশগুলো এতদিন আমেরিকার অর্থে নিজেদের প্রতিরক্ষা নিশ্চিত করে আসছিল, যা আর চলতে দেওয়া হবে না। তবে একে বিচ্ছিন্নতাবাদ বলতে নারাজ পেন্টাগন, বরং তারা একে আমেরিকান স্বার্থের নিরিখে একটি বাস্তববাদী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পেন্টাগন এখন সংঘাতের বদলে শক্তির মাধ্যমে ভারসাম্য বজায় রাখার নীতি গ্রহণ করেছে। নথিতে বলা হয়েছে, আমেরিকার লক্ষ্য চীনকে শ্বাসরোধ করা বা অপমান করা নয়, বরং কোনো পক্ষ যাতে যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের ওপর আধিপত্য বিস্তার করতে না পারে তা নিশ্চিত করা। উল্লেখ্য, এবারের প্রতিরক্ষা কৌশলে তাইওয়ানের কোনো উল্লেখ নেই, যা আগের সংস্করণগুলোতে নিয়মিত থাকত। অন্যদিকে প্রায় ৪ বছর ধরে ইউক্রেনে হামলা চালানো রাশিয়াকে এখন আমেরিকার জন্য সরাসরি কোনো হুমকি হিসেবে না দেখিয়ে ন্যাটোর পূর্ব দিকের সদস্যদের জন্য একটি নিয়ন্ত্রণযোগ্য ঝুঁকি হিসেবে বর্ণনা করা হয়েছে।